হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো ইয়াশ এবং নুসরাতের নতুন সিনেমা মেন্টাল বক্স অফিসে ফ্ল্যাট আউট ডিজাস্টার হয়ে গেছে। এবার আমি হয়তো এক মাস বা এক মাসের আরেকটু বেশি আগে একটা ভিডিও করেছিলাম এবং সেখানে আমি এই যে 2024 সালে বিভিন্ন কমার্শিয়াল সিনেমা হচ্ছে, সো কল্ড কমার্শিয়াল সিনেমা, এবং এটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে সামহাউ রিভাইভ করবে, এই যে ন্যারেটিভটা কতটা ফান্ডামেন্টালি ফ্লড সেটা নিয়ে অ্যানালিসিস করেছিলাম। এবং সেখানে আমি বলেওছিলাম যে মেন্টালের মতো সিনেমা চলার কোনো চান্সই নেই। তো আজকে আমরা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যে স্টেটটায় আছে এবং সেটার যে রিয়েলিস্টিক ফিউচার কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমাদেরকে বুঝতে হবে সিনেমা কি। সিনেমা ইজ আ কমার্শিয়াল আর্ট ফর্ম। একদম ইন জেনারেল বললে সিনেমা ইজ আ মাস কনজিউমার প্রোডাক্ট। আর্ট ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ কমার্স। এটা আমার কথা না, এটা বলেছিলেন সত্যজিৎ রায়। এবং জাস্ট লাইক এনি আদার মাস কনজিউমার প্রোডাক্ট, সিনেমা ইজ ডিপেন্ডেন্ট অন মার্কেট প্লেস। আমি মাস সিনেমার কথা বলছি, যেটা একটা বৃহৎ সংখ্যক মানুষকে টার্গেট করে বানানো। আমি একদম নিশ, যেগুলো শুধুমাত্র ফিল্ম ফেস্টিভ্যালকে বা খুব ছোট সংখ্যক দর্শককে মাথায় রেখে বানানো, আমি সেই সিনেমাগুলোর কথা বলছি না। একটা মাস সিনেমা, জাস্ট লাইক এনি আদার মাস কনজিউমার প্রোডাক্ট, ইজ হেভিলি ডিপেন্ডেন্ট অন মার্কেট প্লেস। আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরুন আপনি 2024 সালে বাড়িতে বাল্ব লাগাবেন। আপনি কি ওই পুরনো বাল্ব লাগাবেন, মানে হলুদ বাল্ব, নাকি আপনি স্মার্ট বাল্ব লাগাবেন? আজকে যদি আপনি টিভি কিনতে যান, আপনি বাংলা টিভি কিনবেন, মানে নর্মাল টিভি কিনবেন, নাকি আপনি স্মার্ট টিভি কিনবেন? এগুলো তো চেঞ্জ হতে থাকছে না, মার্কেট প্লেস চেঞ্জ হয়ে গেছে, প্রোডাক্টের যে প্রাসঙ্গিকতা সেটা চেঞ্জ হয়ে যায়। আজ থেকে 30 বছর আগে কালার টিভি, ইট ওয়াজ দ্য বিগেস্ট থিং। নর্মাল কালার টিভি যেগুলো, ইট ওয়াজ দ্য বিগেস্ট থিং। এখন সেটা আস্তে আস্তে আর্কেইক হয়ে যাচ্ছে। আজ থেকে 20 বছর আগে নোকিয়ার টেপা ফোন, সে মানে কিপ্যাড, যেটাতে ওই স্নেকের গেম থাকতো, সেটা ইট ওয়াজ দ্য বিগেস্ট কনজিউমার প্রোডাক্ট মোবাইলের দিক দিয়ে। এখন সেটা আর্কেইক হয়ে যাচ্ছে। মার্কেট প্লেস চেঞ্জ হচ্ছে এবং কোন জিনিসটা কমার্শিয়াল সেটাও মার্কেট প্লেসের সাথেই চেঞ্জ হয়। আমি আগের ভিডিওটাতেই সম্ভবত রটারি ফোন আর বর্তমান অ্যান্ড্রয়েড ফোনের উদাহরণটা দিয়েছিলাম, যে আজ থেকে 50-60 বছর আগে, 70 বছর আগে রটারি ফোন ওয়াজ দ্য বিগেস্ট কমার্শিয়াল সেলিং প্রোডাক্ট। এখন সেটা একটা আর্কেইক প্রোডাক্ট হয়ে গেছে। এখন লোকে একটা কিউরিও হিসেবে বা বাড়িতে সাজানোর জন্য ইউজ করে। রটারি ফোন মানে হচ্ছে ঘুরিয়ে ডায়াল ঘোরানো ফোন যেগুলো। এখন আমরা কি ইউজ করছি? অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোন। আজ থেকে 50 বছর বাদে অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোনেরও একই অবস্থাই হবে। তখন নতুন কোনো টেকনোলজি আসবে, এই জিনিসটা কমপ্লিটলি আর্কেইক হয়ে যাবে। প্রোডাক্টগুলো চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে মার্কেট প্লেস। একটা মার্কেট প্লেস ডিসাইড করে দেয় যে কোন জিনিসটা মাস হবে আর কোন জিনিসটা নিশ হবে আর কোন জিনিসটা আর্কেইক হয়ে যাবে। আপনাদের কি মনে হয়, এই যে অমিতাভ বচ্চন কি 70s নিজের ইচ্ছায় অ্যাংরি ইয়াং ম্যানের রোল করেছিলেন আপনাদের? আর 1990s শাহরুখ খান রোম্যান্সের কিং হয়েছিলেন কি এমনি? প্রত্যেকটাই মার্কেট প্লেস ডিকটেট করে দিয়েছিল। আপনি যদি 70s বিশেষ করে লেট 60s থেকে মিড 70s ফেজটাতে ভারতবর্ষের অবস্থা দেখেন, বেকারত্ব থেকে শুরু করে যুদ্ধ, বিগ্রহ, এমার্জেন্সি আসছে, মানুষের মধ্যে প্রচন্ড ক্ষোভ ছিল, সিস্টেমের এগেনস্টে ক্ষোভ ছিল, সেটা সিনেমাতে ফুটে উঠছে। অমিতাভ বচ্চন জাস্ট সেটাতে ফেস দিচ্ছেন, অ্যান্টি এস্টাবলিশমেন্ট ফিগার হিসেবে অ্যাংরি ইয়াং ম্যান হয়ে উঠছেন। ঠিক 1990s সেরকম শাহরুখ খান, সেই সময় কি হচ্ছে, সোসাইটি অনেকটা পাল্টে যাচ্ছে, ভারতবর্ষের ইকোনমি অনেক গ্রো করছে, লোকের লাইফস্টাইল ইমপ্রুভ করছে। তারপরে আর্লি 90s ইকোনমিক লিবারেশনের পরে কি হচ্ছে, বিভিন্ন রকম বাইরের ব্র্যান্ড, বাইরের প্রোডাক্ট আসছে, মানুষের লাইফস্টাইল, সেটাকে মানে কি বলবো, মানুষের লাইফস্টাইল এলিভেট হচ্ছে, সেটা কিন্তু রিফ্লেক্ট করছে সিনেমাতে। আপনি দেখবেন শাহরুখ খানের সিনেমাতে বিদেশি গাড়ি, দামি ব্র্যান্ড, এগুলো রিফ্লেক্ট করছে। কারণ কি, সেই সময় মানুষের যে চেঞ্জিং সোসাইটিটা সেটা রিফ্লেক্ট করছে। শাহরুখ খান যদি 1970s আসতো, শাহরুখ খান রোম্যান্স কিং হতো না। বা অমিতাভ যদি 1990s আসতো, অমিতাভ অ্যাংরি ইয়াং ম্যান হতো না। এটা ফ্যাক্ট। এরা প্রত্যেকটাই সময়ের প্রোডাক্ট। মার্কেট প্লেস ডিকটেট করেছে। 70s অ্যাংরি ইয়াং ম্যানের জাস্ট ফেস দিয়েছেন অমিতাভ বচ্চন, 1990s শাহরুখ খান, সেই একই জিনিস। দ্য মার্কেট প্লেস ডিকটেটস হোয়াট কাইন্ড অফ কন্টেন্ট আ অডিয়েন্স উইল কনজিউম। এই যে আমরা একটা কথা বলি না, কমার্শিয়াল সিনেমা বলে কিচ্ছু হয় না। কমার্শিয়াল ইজ নট আ মুভি জনরা। একটা কমেডি সিনেমা, একটা হরর সিনেমা, একটা কামিং অফ এজ সিনেমা, একটা সুপার হিরো সিনেমা, সেগুলোর একটা পার্টিকুলার সেটস অফ একটা ক্যারেক্টারিস্টিক্স থাকে। দিজ আর আর্টিস্টিক ক্যারেক্টারাইজেশনস
কমার্শিয়াল সিনেমা ইজ নট আ আর্টিস্টিক ক্যারেক্টারাইজেশন অর আর্টিস্টিক ক্যাটাগরি। কমার্শিয়াল আপনি যখন বলছেন, যেটা মাস সিনেমা, মাস কানেক্টের জন্য, এটা বরাবরই মার্কেট প্লেস দ্বারা ডিক্টেট হয়। আপনি 12-14 বছর আগে, 15 বছর আগে আপনার কোন সিনেমা ওয়ার্ক করতো, সেই সিনেমাকে রিক্রিয়েট করে দিলে এখনকার দিনে কোনোদিন চলে? আপনি 2024 সালে কিপ্যাড ফোন ইউজ করবেন? আপনি 2024 সালে নতুন মানে সাদা কালো টিভি কিনে আনবেন? হয় কখনো? মার্কেট প্লেসটা তো চেঞ্জ হয়। আর আরও একটা যে জিনিসটা আছে, এবং এটা আমি প্রচুর লোককে একটা ভুল ধারণা দেখেছি, সেটা হচ্ছে এই 2008 থেকে 2014টা সামহাউ বাংলা সিনেমার স্বর্ণযুগ ছিল। এটা প্রচুর লোকের একটা ভুল ধারণা আছে। হ্যাঁ, 2008 থেকে 2014 ফেজটা কম্প্যারেটিভলি বাংলা সিনেমা 2008-এর আগে বা 2014-র পরে, মানে লাস্ট কয়েক বছরে যা ব্যবসা করেছে তার তুলনায় বেটার ডেফিনেটলি করতো, অনেকটাই বেটার করতো। বাট আপনি যদি সেই সময় দাঁড়িয়েও একটা বাংলা সিনেমার সাথে একটা তামিল সিনেমা বা একটা তেলেগু সিনেমার কম্পেয়ার করেন, বাংলা সিনেমা তখনও মানে আলোকবর্ষ পিছনে ছিল, মানে ভগ্নাংশের ভগ্নাংশ, ফ্র্যাকশন অফ আ ফ্র্যাকশন বিজনেস করতো সেই সময় দাঁড়িয়েও। কন্টেন্টের ডাইভার্সিটির দিক দিয়েও বলছি আমি। এখন ব্যাপারটা অনেক বেশি ভিজিবল হয়ে গেছে, কারণ লোকের কাছে অ্যাক্সেস বেশি। আপনি 2012 বা 2013 সালে একটা দেব বা একটা জিতের সিনেমা তুলে নিন, এবং সেগুলো তো বেশিরভাগই রিমেক সিনেমা, সেগুলো একটা তামিল বা তেলেগু সিনেমার সাথে কম্পেয়ার করুন সেই বছরে দাঁড়িয়ে, যেগুলো হিট সিনেমা। বক্স অফিসের ফারাকটা দেখুন। একটা যদি 5 কোটি ব্যবসা করে আর একটা 50 কোটি 70 কোটি ব্যবসা করছে তামিলনাড়ু এবং তামিলনাড়ু বা তেলেগুতে, এবং সেগুলো কিন্তু মানে জাস্ট রিজিওনাল বক্স অফিস। সেই সময় কিন্তু সাউথ ইন্ডিয়ান সিনেমা প্যান ইন্ডিয়াতে যায়নি। এটা আমি রিজিওনাল বক্স অফিসের কথা বলছি। তামিলনাড়ুর মতো স্টেট যেখানকার পপুলেশন, বা অন্ধ্রপ্রদেশের মতো স্টেট যেখানকার পপুলেশন ওয়েস্ট বেঙ্গলের অর্ধেক, তারা বহু বহু গুণ বেশি ব্যবসা সেই সময়ও করতো। এই যে আমরা ভাবি না যে সাউথের সিনেমা বহু এগিয়ে গেছে এবং আমরা পিছিয়ে আছি, এটা রিয়ালিটি বহু বছর ধরে, 30-40 বছর ধরে। এবার এই যে 2008 থেকে 2013-14 এই যে স্বর্ণযুগ, মানে যেটা প্রচুর লোকের ধারণা আছে, এই স্বর্ণযুগেও আপনি যদি সিনেমা তোলেন, সেই সিনেমাগুলোর বাজেট কিরকম হতো? 5 কোটি 6 কোটি এরকম বাজেট হতো। সেই সময় তো কম্প্যারেটিভলি বেশি বাজেটের সিনেমা হতো। সেগুলো একটা তামিল তেলেগু বাজেটের সাথে কম্পেয়ারেবল? আবারও সেগুলো কিন্তু রিজিওনাল সিনেমা, তখন কিন্তু প্যান ইন্ডিয়া হয়নি। এবং সেই সময়কার সিনেমাগুলো বেশিরভাগ 9-10 কোটি টাকা করেই ব্যবসা করতো, এবং সেটা আমি ম্যাক্সিমাম বলছি। এবার ধরুন একটা পাগলু বা একটা আওয়ারা 5-6 কোটি টাকা বাজেটের সিনেমা, প্লাস মার্কেটিং কস্ট ফস্ট আছে, সেটা ধরুন 10 কোটি টাকায় ব্যবসা করলো। আমি বেশি বাড়িয়েই ধরছি, কারণ ওইগুলো ওরকমই ব্যবসা করেছে। ডিস্ট্রিবিউশন শেয়ার 50%, 5 কোটি টাকা। বেশিরভাগ ক্ষেত্রে এই সিনেমাগুলো বাজেট বক্স অফিস থেকে রিকভার হতো না। এবং এইগুলো আমি সুপার ডুপার হিট সিনেমার কথা বলছি, আওয়ারা বা পাগলু। সেগুলোর যা বাজেট, সেগুলোর যা এবং সেগুলোর যা বক্স অফিস, এগুলো হয়তো হয় বেয়ারলি নিজের কস্টটা বক্স অফিস থেকে রিকভার করতে পেরেছিল, না হলে পারেন। আমি এই যে স্বর্ণযুগ সোকল্ড আমরা বলছি, এবং প্রত্যেকে এই জাতীয় সিনেমাই বানানোর চেষ্টা করছেন, কারণ সেই সময় হতো। আমি 2013 সালের একটা আর্টিকেল পড়ছিলাম, যেখানে বলা হচ্ছে যে বছরে 3 থেকে 4টে বাংলা সিনেমা টাকা রিকভার করে। 2013-র কথা বলছি। মানে তখন তো সোকল্ড স্বর্ণযুগ চলছে। তখনও কিন্তু রিয়ালিটি, একটা 5 কোটি টাকা বাজেটের সিনেমা যদি 10 কোটি টাকা ব্যবসা করে, ইট ইজ নট আ প্রফিটেবল ফিল্ম, ইট বেয়ারলি ব্রেকস ইভেন। বা হয়তো সেটাও করতে পারছে না যদি আমি মার্কেটিং কস্ট, ডিস্ট্রিবিউশন কস্ট, আনুষঙ্গিক খরচা ধরি। এই রিয়ালিটিটা আপনাদেরকে বুঝতে হবে। 2008 থেকে 2013 কন্টেন্ট ওয়াইজ তো আমি বাদই দিচ্ছি, 99.99% সিনেমা রিমেক ছিল। বক্স অফিসের দিক দিয়েও কোনো রকম ভাবেই ওটা একটা বেঞ্চমার্ক হতে পারে না বক্স অফিসের দিক দিয়ে। এবং সেই সময় দাঁড়িয়েও তারা যে সিনেমাটা বানাচ্ছে 2024-এ, মেন্টাল বা এই জাতীয় সিনেমা তো আমি বাদই দিচ্ছি, 2012-13 সময় দাঁড়িয়েও এই সিনেমাগুলো যুগের অনেক পেছনে। বাংলা সিনেমার যে মেন সমস্যাটা না, সেটা হচ্ছে দুটো মেন সমস্যা। একটা হচ্ছে যুগের থেকে অনেক পিছনে থাকা, আর দ্বিতীয়টা হচ্ছে যুগের সাথে নিজেকে এভলিউশন না করতে পারা, ইভলভ না করতে পারা। আপনারা যে 2008 থেকে 13 স্বর্ণযুগ সোকল্ড, সেই সময়কার সিনেমাগুলো রিমেক কখনকার হচ্ছে? যেগুলো হচ্ছে আর্লি 2000s-এর বা মিড 2000s-এর তামিল তেলেগু সিনেমা রিমেক হচ্ছে। অন্যান্য সিনেমাগুলো, মানে আমি প্যারালাল বা আরবান সিনেমা বাদ দিচ্ছি, সেগুলোর তো আলাদা ভিডিও ডিজার্ভ করে, সেগুলোর কি সমস্যা। আমি কমার্শিয়াল সিনেমা বলছি, দে ওয়ার ডেটেড ইভেন ইন 2013। আপনি 2013 সালের একটা তামিল তেলেগু সিনেমা দেখুন,
আর একটা বাংলা সিনেমা দেখুন, দেবজিৎ, অঙ্কুশ, সেই সময় যে যে পরপর যে সিনেমাগুলো হয়েছে সেগুলো সেই সময় দাঁড়িয়েও ডেটেডই ছিল, কারণ সেগুলো কি করছে 5-7 বছর 8 বছর আগেকার সিনেমা রিমেক করছে। আপনি আর্লি 2000s-এর তামিল সিনেমা দেখুন আর এখনকার তামিল সিনেমা দেখুন, তামিল মেইন স্ট্রিমের ল্যাঙ্গুয়েজ পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো চেঞ্জ হয়ে গেছে। ইভেন তেলেগু সিনেমার ক্ষেত্রেও ল্যাঙ্গুয়েজটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এবার তারা এই যে একটা ফর্মুলা, এই যে হিরোইজম, এই যে ওভার দ্য টপ অ্যাকশন, তারা সেটাকে এক্সিকিউট কেন করতে পারছে, বা তাদের মানে তারা মানে অডিয়েন্স কেন শো আপ করছে, বিকজ দে ক্যান ডেলিভার অন স্পেকটাকেল। তাদের বাজেট অনেক বেশি, তারা টেকনিক্যালি অনেক অনেক বেশি সফিস্টিকেটেড। তো তারা একটা মানে তারা হয়তো গল্প বা স্টোরি লাইন ওয়াইজ হয়তো কিছু নতুন অফার করছে না। এবং তেলেগু সিনেমা তো ইটসেলফ মানে তার মধ্যে হাজার একটা প্রবলেম আছে, বিশেষ করে মেয়েদের যেভাবে শোকেস করা হয়। তা বাদ দিয়েও লোকে কেন যাচ্ছে, কারণ বিকজ অফ দ্য স্পেকটাকেল। তাদের বহু বহু গুণ বাজেট বেশি, তারা সেই স্পেকটাকেলটা দিতে পারছে। গল্প বা মানে ইন টার্মস অফ এক্সপিরিয়েন্স নতুন, মানে স্টোরি নতুন কিছু না দিতে পারলেও ইন টার্মস অফ এক্সপিরিয়েন্স নতুন কিছু দিতে পারছে। এটা তো বাংলা সিনেমার ক্ষেত্রে পসিবল না। বাংলা সিনেমা যে প্রথমত আমি যেটা বললাম যে 2008 থেকে 2014 যদি মানে স্বর্ণযুগের এসেন্স ক্যাপচার করতে হয়, এটা ইটসেলফ একটা হিউজলি প্রবলেমেটিক জিনিস। কারণ ওটা কোনো স্বর্ণযুগ ছিল না, কন্টেন্ট ওয়াইজও না, বক্স অফিস ওয়াইজও না। এবং সেকেন্ডলি আপনি প্রচন্ড ডেটেড একটা কন্টেন্ট বানাচ্ছেন, যে কন্টেন্টটা 2012-13তেই হয়তো ডেটেড ছিল। একটা ইন্ডাস্ট্রি কোনো দিন এইভাবে ঘুরে দাঁড়ায় না। একটা 15 বছর আগে 20 বছর আগে যে সিনেমা হতো সেই সিনেমা রিক্রিয়েট করে একটা ফিল্ম ইন্ডাস্ট্রি কোনো দিন ঘুরে দাঁড়ায় না। আপনি অন্যান্য যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি তুলে নিন, আপনি সাউথ কোরিয়ান সিনেমা দেখুন, এখন তো সাউথ কোরিয়ান কন্টেন্ট গোটা পৃথিবী কাঁপিয়ে দিচ্ছে। সাউথ কোরিয়ান সিনেমা অ্যাকচুয়ালি খুব রিসেন্ট একটা ফেনোমেনন। তারা 2000 সালে একটা সিনেমা বানিয়েছিল, সিনেমাটার নাম হচ্ছে জয়েন্ট সিকিউরিটি এরিয়া। সেখান থেকে সাউথ কোরিয়ান সিনেমার বুম শুরু হচ্ছে। আপনি যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি তুলে নিন, আপনি হংকং ফিল্ম ইন্ডাস্ট্রি তুলে নিন, আপনি ইরানিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি তুলে নিন, আপনি ইভেন হলিউড তুলে নিন। আর্লি 70s-এ যখন হেজ কোড পড়ে যাওয়ার পরে, যখন আর্লি 70s-এ হলিউডের একটা কি বলবো একটা ট্রানজিশন ফেজ আসছে, তখন কি আসছে, স্টিভেন স্পিলবার্গরা আসছে, যারা লো বাজেটে হাই কনসেপ্ট সিনেমা বানাচ্ছে। স্টিভেন স্পিলবার্গের জজ সিনেমাটা, এটা তো বেসিক্যালি এখন আমরা যে ব্লকবাস্টার বা টেন্ট পোল সিনেমা বলি, ওটা বেসিক্যালি ইনভেন্ট করেছিল। প্রত্যেকটা ফিল্মের ইন্ডাস্ট্রি রিভাইভ এইভাবেই হয়, একটা হাই কনসেপ্ট সিনেমা যেটা সেই ইন্ডাস্ট্রির তুলনায় কম বাজেটে বানানো, সেটা গেম চেঞ্জ করে। আপনি 15 বছর আগে যে জিনিসটা কি করেছিলেন সেটা রিক্রিয়েট করে কোনো দিন ইন্ডাস্ট্রি রিভাইভ হয় না। এবং সেই মানে যে কন্টেন্টটা মানে এই 2008 থেকে 2014 বাংলা সিনেমার কন্টেন্ট, সেটাও তো অরিজিনাল কন্টেন্ট না। আপনি সেটা রিক্রিয়েট করে আর এক্সপেক্ট করছেন ইন্ডাস্ট্রি রিভাইভ হয়ে যাবে? মানে মানে এর সিরিয়াসলি এরা মানে কোন মানে কি নেশা করে আমি জানি না। অনেস্টলি বলছি, এগুলো কোনো কথা? এই মির্জা বা অন্যান্য যে কটা সিনেমা হচ্ছে, এই যে জিদ্দা বস 3 করছেন, বস 3 চলবে বলে আপনাদের মনে হয়? 2012 সালে বা 2017 সালে যে অডিয়েন্সটা ছিল, সে অডিয়েন্স এখন নেই। মির্জার বক্স অফিস পারফরমেন্সও, যদি মির্জা নতুন কিছু অফার না করতে পারে, যদি এই মেন্টালের মতো ওই 2010 সালের সিনেমা দেখে মনে হয়, মির্জারও এই মেন্টালের মতনই বক্স অফিসে অবস্থা হবে। খাদানেও যদি দেবদা নতুন কিছু অফার না করতে পারে, ইউনিক কিছু অফার না করতে পারে, তাহলে খাদানের বক্স অফিস, খাদান অবভিয়াসলি দেবদা অনেক বড় স্টার, আমি অঙ্কুশ বা যশের সাথে তুলনা করব না, বাট তাহলেও খাদানও কিন্তু একটা টনিকের বক্স অফিস দেখবে না। প্রজাপতি তো আমি ছেড়েই দিচ্ছি, টনিকের বক্স অফিসও খাদান দেখতে পারবে না। এগুলো সত্যি কথা। একটা বস 3 কিন্তু এই মানুষের মতনই পারফর্ম করবে, বা একটা ইয়ের মতনই পারফর্ম করবে, একটা রাভানের মতনই। কোনোটাই কিন্তু এই যে সার্কেলটা আছে এর বাইরে বেরোতে পারবে না। ইন্ডাস্ট্রি কিচ্ছু রিভাইভ হবে না। ক্রমশ দেখবেন পাশাপাশি অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে। ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রি, যাদের পপুলেশন, উড়িষ্যার পপুলেশন আমাদের 3/1, তারা 5 বছর পরে দেখবেন বাংলা সিনেমাকে বলে বলে গোল দিচ্ছে। মালয়ালাম তো আমি ছেড়েই দিচ্ছি, ওইটুকু একটা একটা ছোট্ট স্টেট পপুলেশনের দিক দিয়ে বলছি, সেটারও পপুলেশন আমাদের 3/4 তারা কোথায় চলে যাচ্ছে। তামিল তেলেগু সিনেমা, তামিল এবং মানে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু যদি আমরা পপুলেশন যোগ করি, ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন হবে না। তারা তো মানে অন্য ইউনিভার্সেই চলে গেছে। আমরা হচ্ছে এই 2010 সালে 12 সালে 2008 থেকে 13তে কি হয়েছে, রিমেক সিনেমা, সঙ্গীত বাংলায় গান শুনতাম, জিদ্দার এন্ট্রিতে সিটি মেরেছি, এইগুলো নিয়েই এইগুলো আঁকড়েই বেঁচে থাকতে হবে। রিয়ালিটি চেঞ্জ হবে না,
রিয়ালিটি এইভাবে একটা ইন্ডাস্ট্রি কোনো দিন এইভাবে চেঞ্জ হয় না। একটা সময়ের সাথে যদি আপনারা ইভলভ না করতে পারেন, আমি বারবার করে অন্যান্য কনজিউমার প্রোডাক্টগুলোর উদাহরণ দিচ্ছি, কারণ সিনেমা ফান্ডামেন্টালি তাই, সিনেমা ইজ আ মাস কনজিউমার প্রোডাক্ট, ইটস আ কমার্শিয়াল আর্ট ফর্ম। মার্কেট প্লেসের সাথে চেঞ্জ হতে হবে। এইভাবে কোনো দিন ফিল্ম ইন্ডাস্ট্রি রিভিউ হয় না। কিছু ইউটিউবার আছে, এই জিদ্দা কাঁপিয়ে দিচ্ছে, দেবদা ঝাঁপিয়ে দিচ্ছে, ইয়াশ খেলা দেখাচ্ছে, এইসব করে নিজেদের ভিউজ কামাবে। রিয়ালিটি চেঞ্জ হবে না, এটাই ফ্যাক্ট। আপনারাও এই জিনিসটা বুঝুন। এবং টলিউডের ফিল্ম মানে যারা ফিল্ম স্টার আছে তারা সেই সময় স্টারডাম পেয়েছে, তারা সেটাকে রিক্রিয়েট করার চেষ্টাই করবে। পরিস্থিতি কিন্তু ইমপ্রুভ হবে না এইভাবে। আপনারা যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি তুলে নিন, এইভাবে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি রিভাইভ হয় না, কোনো দিন হয় না একটা চেঞ্জিং মার্কেট প্লেসে। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন ছিল জানাবেন। একটু র্যান্ট টাইপের ভিডিও হয়ে গেল, কারণ আমি মানে জেনুইনলি এই যে বাংলা কমার্শিয়াল সিনেমা শো কল্ড, সেটা ন্যারেটিভ নিয়ে আমি জেনুইনলি ফ্রাস্ট্রেটেড। তো যাই হোক, সেসব আমি বাদ দিচ্ছি। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।